রাত আরও গভীর হয়েছে। শহরের ব্যস্ত সড়ক পেরিয়ে এসইউভিটা এসে থামল শহরের একটি অভিজাত 5 তারকা হোটেলের সার্ভিস এক্সট্রান্সে। চারপাশে কড়া নিরাপত্তা থাকলেও পুরো কাজটাই ছিল নিঃশব্দে। মার্ক গাড়ি থেকে নেমে চারপাশে একবার সতর্ক চোখে বুলিয়ে নিল। সবকিছু ঠিক আছে নিশ্চিত হয়ে দরজা খুলে অবচেতন লিওনকে কাঁধে ভর করে ভেতরে নিয়ে গেল। আগেই ভুয়া পরিচয়ে একটি কক্ষ বুক করা ছিল। রুমে ঢুকে সে সাবধানে লিওনকে বিছানায় শুয়ে দিল। নাড়ি পরীক্ষা করে নিশ্চিত হলো আঘাতের কারণে সে শুধু অচেতন, অন্য কোনো সমস্যা নেই। তারপর টেবিলের ওপর লিওনের ব্যক্তিগত জিনিসপত্র গুছিয়ে রেখে শেষবারের মতো তার দিকে তাকালো। মার্ক নিচু সরে বলল, মিস্ট্রেসের আদেশের একটু এদিক ওদিক হওয়া চলবে না। কথা শেষ করে সে নিঃশব্দে দরজা বন্ধ করে বেরিয়ে গেল। পুরো কক্ষ আবার নিস্তব্ধ ভরে উঠল। অবচেতন লিওন জানতই না কয়েক ঘন্টা আগেও সে আন্ডারওয়ার্ল্ডের টানেলের বন্দিশালায় আটকে ছিল। এখন সে লন্ডনের একটি বিলাসবহুল হোটেলের রুমের কক্ষে শুয়ে আছে। শহরের অন্য প্রান্তে ঠিক একই কালো স্পোর্টস বাইক পরিত্যক্ত একটি গুদামঘরের সামনে সে থামল। বাইরে থেকে জায়গাটা ভাঙাচোরা আর নির্জন মনে হলো সেটাই ছিল ছদ্মবেশ। গুদাম ঘরের ভেতরে লুকিয়ে থাকা একটি গোপন লিফট সোজা অনেকটা নিচে নেমে গেল। লিফটের দরজা খুলতেই চোখের সামনে ভেসে উঠল এক বিশাল আন্ডারওয়ার্ল্ডের সিক্রেট ক্যাসিনো ক্লাব। ঝলমলে আলো, পোকার টেবিল, রুলেট, দামি মদের সংগ্রহ, উচ্চ স্বরে বাজতে থাকা সুর আর বিশ্বের বিভিন্ন দেশে অপরাধ জগতের প্রভাবশালী ব্যক্তিদের আনাগোনা। পুরো জায়গাটা মুখর হয়ে আছে। এখানে টাকার চেয়েও মূল্যবান ছিল ক্ষমতা আর গোপন চুক্তি। হেয়া ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। তার পাশে ইভানা। হেয়াকে দেখি নিরাপত্তা দাঁড়িয়ে থাকা লোকগুলা সম্মানের সঙ্গে মাথা নত করলো। কেউ সামনে এসে কিছু বলার সাহস পেল না। ভাইপারের নাম শুনলেই মানুষ ভয় পায়। তার সামনে দাঁড়িয়ে থাকলে কেউ ভয়ে কয়েক গুণ বেড়ে যায়। ইভানা নিচু স্বরে বলল, মিস্ট্রেস, আরমান খান ভিআইপি লঞ্চে আপনার জন্য অপেক্ষা করছেন। হিয়া ঠোঁটের কোণে ধীরে ধীরে শীতলা হাসি ফুটে উঠল। তার দৃষ্টি মুহূর্তেই কঠিন হয়ে গেল। চলো, অনেক দিনের হিসেব বাকি আছে, আজ শুরু করি কাজ। ভিআইপি লাউঞ্জে দরজা খুলতেই নরম সোনালি আলোয় ভেসে উঠল অভিজাত একটি পরিবেশ। চারিদিকে দামি কাঠের আসবাব, ক্রিস্টালের ঝালবাতি আর নিভি নিভি আলোয় বসে আছে অপরাধ জগতের পরিচিত মুখ। সেই ভিড়ের মাঝখানে সোফায় হেলান দিয়ে বসেছিল আরমান খান। দরজার দিকে চোখ পড়তেই তার ঠোঁটে হাসি ফুটে উঠল। আজ হিয়া কোনো ছদ্মবেশে আসেনি। কালো ব্রেজের সূত্রে আত্মবিশ্বাসী পদক্ষেপে নিজের আসল পরিচয়ে ভাইপার হিসেবে সেই ক্লাবে প্রবেশ করেছে। এই আন্ডারগ্রাউন্ড ক্যাসিনো আর ভাইপারের সবাই চেনে। এখানে নিজের পরিচয় লুকানোর কোনো প্রয়োজন তার নেই। হিয়া ধীর পায়ে এগিয়ে এসে আরমানের পাশে সোফায় বসলো। একজন ওয়েটার এগিয়ে এসে হাতের ইশারায় তাকে সরে যেতে বলল। আরমান মৃদু হেসে বলল, বাবা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে যাব। হেয়ার চোখে সেই মুহূর্তের মধ্যে বিস্ময় ফুটল না। শান্ত ভঙ্গিতে সে আরমানের গালে আলতো করে আঙ্গুল ছড়িয়ে দিল। এত তাড়াতাড়ি চলে যেতে চাও? আরমান মাথা নাড়ল। আমি যেতে চাই না, কিন্তু বাবা এখানে আরেকটা বড় ডিল ছিল, সেগুলো প্রায় শেষ, তাই তিনি আর থাকতে চাইছে না। হিয়া স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করল, কিসের ডিল? আরমান চারপাশে একবার তাকিয়ে নিভু স্বরে বলল, হিউম্যান ট্রাফিকিং। কয়েকজন মেয়েকে লন্ডন থেকে দুবাই পাঠানো হবে, সব ব্যবস্থা হয়ে গেছে। কথাটা শেষ হতেই হিয়ার বুকের ভেতর আগুন জ্বলে উঠল। তার মুখে কোনো পরিবর্তন এলো না, কিন্তু টেবিলের নিচে মুঠো করে রাখা হাতটা শিরাগুলো স্পষ্ট হয়ে উঠল। মেয়েদের পাচার, এটা সে কোনো মূল্যে হতে দেবে না। তার জীবনে যত অপরাধী থাকুক, নিরীহ কোনো মেয়েকে নরকে ঠেলে দেওয়ার মতো অপরাধ সে কখনো সমর্থন করেনি। নিজেকে সম্পূর্ণ স্বাভাবিক রেখে সে আবার প্রশ্ন করল, কবে, কোথায় দিয়ে যাবে? আমার হালকে সে মাথা নাড়ল। এসব বলা যাবে ভাইপার, এগুলো খুব কনফিডেন্সিয়াল। হিয়া ঠোঁট বাঁকালো। আমাকে এখনো ট্রাস্ট করতে পারলে না? আমার একটু অপ্রস্তুত হয়ে পড়ল। হিয়া আরেকটু ঝুঁকে এলো, তার কণ্ঠে নেমে এলো মাদকতা। ঠিক আছে, আজ রাতটা আমি তোমার সঙ্গে থাকবো। এবার বলো, আমার উপর বিশ্বাস হবে? কথাটা শুনেই হিয়ার আরমানের চোখগুলো জলজল করে উঠল। লোভ আর মোহ তার দৃষ্টি ঝলসে উঠল। সে বুঝতে পারল না, যার পরিস্থিতি সে এতটা মুগ্ধ, সেই নারী তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ হয়ে সামনে বসে আছে। আরমানের ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। সে হেলান দিয়ে বসে বলল, একটা গেম হবে ভাইপার। হ্যাঁ, ভ্রু তুলল। কোন গেম?
পোকার। অনেক দিন টেবিলে বসে হয় না খেলা। হিয়া কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর শান্ত গলায় বলল, ওকে। ক্যাসিনোর মাঝখানে থাকা ভিআইপি পোকার টেবিলের দিকে দুইজন এগিয়ে গেল। ভাইপারকে টেবিলে বসতে দেখি আশেপাশে কথাবার্তা ধীরে ধীরে থেমে গেল। কয়েকজন খেলোয়াড় একে অপরের মুখের দিকে তাকায়, তারপর একজন উঠে গিয়ে মাথা নাড়ায়। নো, আমি এই ম্যাচ খেলছি না। একজন হালকা এসে বলল, টাকা হারানোর ভয় নেই, কিন্তু ভাইপারের কাছে হারার ইচ্ছেও নেই। মুহূর্তের মধ্যে আরও দুজন সরে গেল। এই আন্ডারগ্রাউন্ড ক্যাসিনোর নিয়মিত যারা খেলতো তারা সবাই জানতো ভাইপার শুধু একজন কুখ্যাত অপরাধী নয়, পোকার টেবিলে সে প্রায় অপ্রতিরোধ্য। তার মুখভঙ্গি দেখে কার্ড পড়া যায় না, ব্ল্যাক ধরা প্রায় অসম্ভব। সবচেয়ে বড় কথা, শেষ মুহূর্ত পর্যন্ত কেউ বুঝতে পারে না তার আসল চাল কোনটা। আরমান হেসে মাথা নাড়ল। বাহ, তোমাকে দেখি সবাই ভয় পালাচ্ছে। হিয়া নির্বিকার কণ্ঠে বলল, ভয়কে আমি কখনো জোর করে তৈরি করিনি, মানুষ নিজেরাই তৈরি করছে। ঠিক তখনই ক্যাসিনোর প্রধান প্রবেশদ্বার দিয়ে একজন অচেনা ব্যক্তি ভেতরে ঢুকল। লম্বা দেহ, আত্মবিশ্বাসী হাঁটা, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। সে একবার পোকার টেবিলের দিকে তাকিয়ে মৃদু হেসে এগিয়ে এলো। চারপাশে দাঁড়িয়ে থাকা লোকদের উদ্দেশ্যে বলল, খেলোয়াড় না পেলে আমি বুঝতে পারি। কথাটা শুনে আশপাশে চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। লোকটা ধীরে ধীরে চেয়ার টেনে বসে বলল, অনেক শুনেছি ভাইপারের নামে, আজ দেখি কিংবদন্তিটা সত্যি কত বড় মাপের খেলোয়াড়। ভিআইপি পোকার টেবিলের চারপাশে মুহূর্তে ভিড় জমে গেল। সবাই জানতো ভাইপার টেবিলে বসলে সেটা আর সাধারণ কোনো খেলা থাকে না। ডিলার নতুন ডাসের ডেক খুলে আবার সামনে নিল, ভাঙলো সিলটা। নিয়ম অনুযায়ী কার্ডগুলো ভালোভাবে সার্ভ করে খেলা শুরু হলো। প্রথম রাউন্ডের বের ধরা হলো 50,000 পাউন্ড। আরমান খান, হিয়া একই টিমে, বিপরীতে বসা রহস্যময় খেলোয়াড় তার সাথে আরেকজন খেলছে। প্রথম কয়েক রাউন্ডে হিয়া ইচ্ছে করেই খুব সাধারণ চাল দিল। তার মুখ দেখে বোঝার উপায় নেই হাতে শক্ত কার্ড নাকি একেবারেই ফাঁকা। আরমান মাঝে মধ্যে অবাক হয়ে হিয়ার দিকে তাকাচ্ছে। সে বুঝতেই পারছিল না হিয়া আসলের পরিকল্পনাটা কী করছে। অপরপক্ষে আত্মবিশ্বাসের সঙ্গে একের পর এক রেজ করতে রাখল সে। 1 লাখ, 2 লাখ, 5 লাখ। চারপাশে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। এত বড় অঙ্কের খেলায় সাধারণত কেউ এত দ্রুত ইমেইলের কাছাকাছি যায় না। হিয়ার নির্বিকার মুখ চিপস ঢেলে দিল। কল। ডিলার প্রথমটো কমিউনিটি কার্ড খুলতে লাগলো। টেবিলের পরিস্থিতি বদলাতে শুরু করলো। রহস্যময় লোকটার মুখে তখনও আত্মবিশ্বাসী হাসি। সে ভেবে নিয়েছে এই হাত তার। শেষ কার্ডটি টেবিলে পড়তেই হিয়া আবার উত্তেজিত হলো না। সে শুধু আঙ্গুল দিয়ে টেবিলে হালকা টোকা দিল। শো। লোকটা বিজয়ী ভঙ্গিতে নিজের কার্ড খুলে দিল। চারপাশ থেকে কয়েকজন চাপা স্বরে বলল, দারুণ হাত। আরমানের মুখে মুহূর্তের জন্য স্ম্যান হাসি দেখা গেল। হিয়া ধীরে ধীরে নিজের দুটি কার্ড সামনে টেবিলে রেখে পুরো ক্যাসিনো নিস্তব্ধ হয়ে গেল। ডিলার কার্ডগুলোর দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল, তারপর পরিষ্কার কণ্ঠে ঘোষণা করলো, উইনার টিম ভাইপার। মুহূর্তে চারপাশে বিস্ময়ের গুঞ্জন ছড়িয়ে পড়ল। লোকটা হতভম্ব হয়ে কার্ডগুলোর দিকে তাকিয়ে রইল, তারপর অবিশ্বাস সুরে বলল, অসম্ভব। হিয়ার ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে উত্তর দিল, পোকারের ভাগ্য মানুষকে একবার জেতায়, কিন্তু হিসেব করে চাল দিতে না পারলে ভাগ্য বেশিক্ষণই পাশে থাকে না। ডিলার সব চিপস তাদের দিকে ঠেলে দিল। মোট পণের পরিমাণ দাঁড়িয়েছে 1.2 মিলিয়ন পাউন্ড। আরমান বিস্মিত চোখে হিয়ার দিকে তাকিয়ে বলল, তোমাকে যতবার খেলতে দেখি ততবারই মনে হয় তোমার মাথার ভেতরে আরেকটা দাবার বোর্ড চলছে। হিয়া শুধু মাথায় হাসল। জয়টা তার কাছে টাকার জন্য ছিল না। সে জানতো মানুষের লোভ, আত্মবিশ্বাস আর ভুয়ো সিদ্ধান্ত, এই তিনটাকেই হারাতে পারলে পোকার টেবিলে জয় প্রায় নিশ্চিত। ভিআইপি টেবিল থেকে উঠে দাঁড়ায় আরমান আর ভাইপার। জেতার অর্থের হিসেব তখনও শেষ হয়নি। চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন নিজেদের মধ্যে চাপা স্বরে আলোচনা করছে। ঠিক সেই মুহূর্তে ভাইপারের দৃষ্টি গিয়ে থামলো আরমানের সাদা ফ্রেমে চশমায়। চশমার কাছে তীক্ষ্ণ একটা প্রতিফলন ভেসে উঠেছে। পেছন দিক থেকে একজন অস্ত্র তাক করে ধীরে ধীরে এগিয়ে আসছে। 1 সেকেন্ডও দেরি করলো না ভাইপার। সে বিদ্যুৎ গতিতে ঘুরে কোমর থেকে পিস্তল বের করলো। একটি গুলির শব্দে পুরো ক্যাসিনো কেঁপে উঠল। আক্রমণকারী মাটিতে লুটিয়ে পড়তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ল। পর মুহূর্তে আরও কয়েকজন অস্ত্র হাতে চারপাশ থেকে ঝাঁপিয়ে পড়ল। গোলাগুলির শব্দে আন্ডারগ্রাউন্ডের ক্যাসিনো রণক্ষেত্রে পরিণত হলো। আরমান দ্রুত একটি টেবিলের আড়ালে আশ্রয় নিল। সে কিছু বুঝে ওঠার আগেই ভাইপারের সামনে দিয়ে ঝাঁপিয়ে পড়ল।
তার পায়ে স্নিকারের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল ধারালো বেড। বের করে সে প্রথম হলকায় কবজিটারে আঘাত করলো। অস্ত্র ছিটকে পড়তেই কোণের আঘাতে আরেকজনকে মেঝেতে ফেলে দিল। তৃতীয় ব্যক্তির সামনে আসতেই ভাইপার মাথা ঝুঁকিয়ে তার আঘাত এড়িয়ে কপাল দিয়ে সজোরে আঘাত করলো। লোকটা ভারসাম্য হারাতেই হাঁটুর আঘাতে মাটিতে থেতলে পড়ল। চারিদিকে তখন গুলির শব্দে কেঁপে উঠেছে। কেউ বুঝতে পারছে না এই সশস্ত্র দলটা আসলে ভাইপারের শত্রু নাকি তার পাশে আরমানের একদল বন্দুক গুলি চালিয়েই যাচ্ছে। ভাইপার লড়তে লড়তে আরমানের দিকে তাকিয়ে চিৎকার করলো, স্ট্যান্ড আপ, এখান থেকে বের হতে হবে। আরমান দেরি করলো না। দুজন দ্রুত আন্ডারগ্রাউন্ডের পার্কিং লটের দিকে ছুটে গেল। সেখানে তাদের পিছু নিল কয়েকজন হামলাকারী। একটি কালো এসইউভি ছাদে দাঁড়িয়ে উঠে ভাইপার সামনে লোকটিকে লাথি মেরে নিচে ফেললো। পাশের গাড়ির দরজা খুলে সেটাকে ঢাল হিসেবে ব্যবহৃত করলো। আরমান বিস্ময়ে তাকিয়ে রইল। একজন নারী একা, আর তার সামনে দাঁড়িয়ে থাকা প্রশিক্ষিত অস্ত্রধারী লোকগুলোকে একের পর এক পরাস্ত করছে। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না সে। দূর থেকে হঠাৎ পুলিশের সাইরেনের শব্দ এলো। ভাইপার এক ঝলকায় চারপাশে পর্যবেক্ষণ করলো। ইভানা নিরাপদে বেরিয়ে যেতে পেরেছে এটা নিশ্চিত হতেই সে আর এক মুহূর্ত দেরি করলো না। সে আরমানের কবজি শক্ত করে ধরলো। চলো। দুজন দৌড়ে পার্কিংয়ের শেষ প্রান্তে রাখা কালো স্পোর্টস বাইকের কাছে পৌঁছে গেল। ভাইপার সামনে বসতেই আরমান পেছনে সিটে উঠে বসলো। পর মুহূর্তে ইঞ্জিনের গর্জনে বাইকটা অন্ধকারের টানেল ছেড়ে রাতের লন্ডনের রাস্তায় মিশিয়ে গেল। বাইকটা শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে অবশেষে একটি অভিজাত নাইট ক্লাবের সামনে এসে থামল। ইঞ্জিন বন্ধ হতেই আমার কয়েক সেকেন্ড নিশ্চুপ হিয়ার দিকে তাকিয়ে রইল। আজকের ঘটনার পর তার ভেতরে কিছু একটা বদলে গেছে। ভাইপারকে সে আগে রহস্যময় মনে করত, কিন্তু আজ নিজের চোখে দেখল এই মেয়েটা শুধু বুদ্ধিমানই নয়, প্রয়োজনে একাই একটি সশস্ত্র দলের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে সে। তার আজকের ভাইপার অজান্তের প্রতি দুর্বলতার গভীর হয়ে উঠল। হিয়া হেলমেট খুলে নির্বিকার ভঙ্গিতে বলল, চলো। দুজন ক্লাবের ভেতর প্রবেশ করলো। ভেতরের পরিবেশ ক্যাসিনোর চেয়েও আলাদা। মৃদু আলো, দীর্ঘদিতে সুর আর অভিজাত অতিথিদের আনাগোনায় পুরো জায়গা মুখর। হলরুমের একটা কোনায় জানলার পাশে বসা একটি গোল টেবিলে বসেছিল রহস্যময় আগন্তুক। সেদিনের গেস্ট। তার কোলের ওপর আরাম করে বসেছিল একটি তরুণী। দুজনের মাঝেই নিশ্চিত আলাপ চলছিল। আরমান সোজা হয়ে সেদিকে হাঁটতে শুরু করলো, কিন্তু কয়েক কদম এগোতেই হিয়ার পদক্ষেপ থেমে গেল। তার চোখ স্থির হয়ে রইল গেস্টের ওপর। অদ্ভুত এক চাপা ভয়ের অনুভূতি বুকের ভেতর ছড়িয়ে পড়ল। সে অজান্তেই একটি ঢোক গেল। এমন বিষয়টা খেয়াল না করলেও হিয়ার কবজি আলতো করে ধরে সামনে এগিয়ে গেল। ওদের উপস্থিতি টের পেয়ে গেস্টটি ধীরে ধীরে মুখ তুলল। তার ঠান্ডা দৃষ্টি প্রথমে আরমানের উপর গিয়ে থামলো, তারপর স্থির হলো ভাইপারের মুখে। পর মুহূর্তে সে আর কোনো কথা না বলে নিজের কোল থেকে মেয়েটিকে নামিয়ে দিল। মেয়েটি বিস্ময় চোখ দিয়ে তাকালো, কিন্তু গেস্ট আর একবারও তার দিকে ফিরে তাকালো না। কয়েক সেকেন্ড আগেও যে মেয়েটি তার সমস্ত মনোযোগ কেন্দ্র করেছিল, এখন তাকে সম্পূর্ণ অদৃশ্য মনে হচ্ছে। তার সমস্ত মনোযোগ নিবদ্ধ হয়ে আছে শুধু একজনের ওপর, ভাইপার। ক্লাবে ঢোকার পর হিয়া আরমানের দিকে তাকিয়ে শান্ত করে বলল, আমি একটু রেস্টরুম থেকে আসছি। আমার মাথা নেড়ে বলল, যাও, আমি এখানেই আছি। হিয়া ধীর পায়ে করিডোর পেরিয়ে গেস্ট রুমে ঢুকলো। মার্বেলের দেয়াল জুড়ে বিশাল আয়না। সেই ওয়াশ বেসিনের সামনে দাঁড়িয়ে কল খুলতেই হঠাৎ অনুভূত করলো তার ঠিক পিছনে আরেকটি উপস্থিতি। আরমান চোখ তুলতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। সেই গেস্ট, সে কখন এসে দাঁড়িয়েছে? হিয়া টেরই পায়নি। লোকটা আয়নার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, অফিসার লিওনকে কিডন্যাপ করেছিলে কেন? তাও আবার তার বিয়ের দিন? উদ্দেশ্যটা কী ছিল? হিয়া কোনো উত্তর দিল না। তার নীরবতা ভেঙে গেস্ট আরেক কদম এগিয়ে এলো। দুজনের মাঝে দূরত্ব মুহূর্তে কমে এলো। যেহেতু কিডন্যাপই করেছো, বাঁচিয়ে রেখো না, শেষ করে দাও ওকে। তার কণ্ঠে কোনো রাগও ছিল না, বরং ভয়ঙ্কর শান্ত এক শীতলতা। ওই অফিসারটা বেঁচে থাকলে একদিন আমাদের মতো আন্ডারওয়ার্ল্ডের কিংবদন্তিদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। হিয়া ধীরে মুখ তুলে তার দিকে তাকায়, চোখ দুটো কঠিন। আমি কি করব কি না করব সেটাকে আপনাকে জিজ্ঞাসা করে করতে হবে? গেস্টের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল। পরের মুহূর্তে সে হাত বাড়িয়ে হিয়ার থুতনি আলতো করে তুলে ধরল। তোমার এই আগুনে মেজাজ, এই অহংকার, এটাই আমাকে তোমার প্রতি আকৃষ্ট করছে। সে কয়েক সেকেন্ড হিয়ার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর নিচু স্বরে বলল, আর একটা কারণও আছে। তোমাকে দেখতে আমার খুব কাছের একজন মানুষের মতো মনে হয়। কথাগুলো যেন হিয়ার কানের যেতেই হিয়ার শরীর হঠাৎ শক্ত হয়ে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার।
হাতের আঙুলগুলো কাঁপছে। বুকের ভেতর অস্বাভাবিক চাপ অনুভূত করল সে। এই লোকটার উপস্থিতি, তার স্পর্শ, অকারণে আতঙ্ক তাকে গ্রাস করছে। গেস্ট ভ্রু তুলল। এ কি? সে হিয়ার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, তোমার চোখে ভয় দেখছি। তুমি কি আমাকে ভয় পাচ্ছ, হ্যাঁ ভাইপার? হিয়ার কোনো উত্তর দিতে পারল না। গেস্ট আবার প্রশ্ন করল, অফিসিয়াল লিওন এখন কোথায়? ওর সঙ্গে কি করেছো? ঠিক তখনই করিডোরে আরমানের কণ্ঠ ভেসে হলো, ভাইপার তুমি কোথায়? কণ্ঠটা শুনেই গেস্ট ধীরে ধীরে হাত সরিয়ে নিল। তারপর গভীর দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে কোনো কথা না বলি রেস্টরুম থেকে বেরিয়ে গেল। লোকটা চলে যাওয়ার পর হিয়া কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার শ্বাস তখনও ভারী, চোখের কোণে অজান্তেই জমে ওঠা এক ফোঁটা জল গাল বেয়ে ধীরে ধীরে গড়িয়ে পড়ল। হিয়া গেস্টরুম থেকে বেরিয়ে ধীর পায়ে চারপাশে চোখ বুলে নিল। গেস্ট নেই, আরমানও নেই। সম্ভবত কোনো জরুরি কথায় গেস্টের সঙ্গে অন্য পাশে চলে গেছে। হিয়ার ঠোঁটের কোণে ধীরে ধীরে একচেল দিয়ে হাসি ফুটে উঠল। পারফেক্ট, মনে মনে বলল সে। তার দৃষ্টিকে থামলো লাউঞ্জের একটা কোণে। সেখানে বসে আছে একটা তরুণী। কয়েক মিনিট আগেও গেস্টের কোণে বসেছিল সে, আর এখন নিঃশব্দে গ্লাসের বরফ নাড়ছে। মুখের অভিব্যক্তিটা লুকানোর চেষ্টা করছে না। হিয়া আত্মবিশ্বাসী ভঙ্গিতে হেঁটে গিয়ে তার পাশে বসল। মেয়েটি অবাক হয়ে তাকালো। কিছু বলার আগে হিয়া আলতো করে তার হাতে নিজের মুঠো নিল। চোখে চোখ রেখে মৃদুস্বরে বলল, তোমার জায়গায় আমি থাকলেও মন খারাপ করতাম ডার্লিং। মেয়েটি কষ্টের হাসি এসে বলল, ও আমাকে কোনোদিনই গুরুত্ব দেয় না। ইচ্ছে করে কাছে রাখি, আবার যখন ইচ্ছে হয় দূরে ফেলে দেয়। হিয়া এক মুহূর্ত চুপ করে রইল। তারপর ব্যাগ থেকে ফোন বের করে একটি ছবি তুলল। নীলাভ আলো ছড়ানো বিরল এক হীরা। এই ফোনটা মেয়েটার সামনে ধরে বলল, ব্লু স্টার ডায়মন্ড। মেয়েটির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ও মাই গড, এটা তো পৃথিবীর সবচেয়ে দুর্লভ ডায়মন্ডগুলোর একটা। হিয়া মৃদু হেসে বলল, পছন্দ হয়েছে? এটা এটা কি সত্যি আমার হতে পারে? হতে পারে। হিয়া এবার ব্যাগ থেকে একটি দামি ফাউন্টেন পেন বের করলো। সেখানে সাধারণ কলম রয়েছে, কিন্তু সেটার ভেতরে ছিল ক্ষুদ্র একটি হিডেন ক্যামেরা, সঙ্গে আরেকটি ছোট জিপিএস ট্র্যাকার। দুটো জিনিস মেয়েটার হাতে দিয়ে শান্ত স্বরে বলল, ওই গাড়িতে এগুলো রেখে দেবে সুযোগ বুঝে, এমনভাবে রেখে দেবে যাতে জীবনেও কোনোদিনও বুঝতে না পারে কেউ। মেয়েটি কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে জিজ্ঞেস করলো, তারপর? তারপর ব্লু স্টার ডায়মন্ড তোমার। মেয়েটির চোখ একসঙ্গে লোভ আর প্রতিশোধের আভা দেখা দিল। আজকের অপমানটা সে এখনও ভুলতে পারেনি। যে মানুষটার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিল, সে মানুষটার মুহূর্তের মধ্যে তাকে নিজের কোল থেকে সরিয়ে দিয়েছে। হিয়ার তার সেই দুর্বল জায়গায় আঘাত করলো। মেয়েটি হঠাৎ হেসে বলল, তুমি যদি মেয়ে না হতে, বিশ্বাস করো আমি এখনই তোমাকে প্রপোজ করতাম। হিয়া হালকা হেসে মেয়েটার চুলগুলো কানের পেছনে সরিয়ে দিল। তারপর খুব কাছে ঝুঁকে কানে ফিসফিস করে বলল, ভুলের কোনো সুযোগ নেই ডার্লিং, কাজটা নিখুঁতভাবে করবে। সে নিজের ব্যক্তিগত নাম্বার লেখা একটি ছোট কার্ড মেয়েটির হাতে গুছিয়ে দিল। কাজ শেষ হলেই আমাকে কল করবে, ডিল? বলে মেয়েটি আত্মবিশ্বাসের সঙ্গে মাথা নাড়ল। হিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ায়, দুই কদমে এগিয়ে আবার ফিরে তাকায়। ঠোঁটের কোণে পরিচিত দুষ্টু হাসি ফুটিয়ে আঙুলের ডগা থেকে একটি ফ্লাইং কিস ছুড়ে দিল। মেয়েটিও হাসার চেষ্টা করলো। হিয়া আর একবারও পেছন ফিরে তাকালো না। তার পরিকল্পনা আরেকটি চাল নিঃশব্দে বোর্ডে বসে গেছে। হিয়া দৃষ্টির আড়ালে মিশিয়ে যেতেই মেয়েটা কিছুক্ষণ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর নিজের অজান্তে ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। হাতের মতোই ধরা কার্ডটার দিকে তাকিয়ে খুব আস্তে বিড়বিড় করলো, আই উইশ এই মেয়েটা যদি ছেলে হতো। কথাটা বলে সে নিজেই মৃদু হেসে মাথা নাড়ায়। হয়তো সত্যি প্রেমে পড়ে যেতাম। আবার ফিরে এসে চারপাশে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলতো। ভাইপার কোথাও তার দেখা নেই। ঠিক তখনই ফোনে একটি মেসেজ উঠল, এমার্জেন্সি ওয়ার্ক, বের হতে হয়েছে, কাল দেখা হবে। আমরা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতো। সে জানতো ভাইপার যখন বলেছে জরুরি কাজ, তখন কোনো প্রশ্ন করার লাভ নেই। ওদিকে গেস্ট ধীর পায়ে লাউঞ্জে ফিরে এলো। তাকে দেখেই তরুণীটি উঠে দাঁড়ায়, যেন কিছু ঘটেনি এমন স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে গিয়ে তার হাতটা জড়িয়ে ধরল। গেস্টের মেজাজ তখনও খারাপ। কিছুক্ষণ আগে ভাইপারকে সামনে পেয়েও নিজের উদ্দেশ্য পূরণ করতে পারেনি। সে অপূর্ণ বিরক্তি তার চোখে মুখে স্পষ্ট। কোনো কথা না বলে সেই তরুণীকে নিয়ে পার্কিং দিকে হাঁটতে লাগলো। গাড়ি দরজা খুলতেই তরুণীটি সুযোগটা কাজে লাগানো। গেস্ট সামনের সিটে বসে ফোনে ব্যস্ত হয়ে পড়তে সে নিঃশব্দে হেয়ার দেওয়া সেই
ক্ষুদ্র টাকাটি সিটের দিকে আটকে দিল। তারপর কলমের ছদ্মবেশে থাকা এডেন ক্যামেরাটি এমন জায়গায় রেখে দিল যেখানে সহজে কারোর চোখ পড়বে না। কিছুক্ষণ সব দ্রুত আর স্বাভাবিকভাবে করলো যে গেস্ট কিছু টের পেল না। গাড়ি ধীরে ধীরে ক্লাব ছেড়ে বেরিয়ে গেল। কয়েক মিনিট পর গেস্ট রাস্তায় এক নির্জন পাশে গাড়ি থামালো। তার মুখের কঠোর ভাব দেখে তরুণীর বুক ধক করে উঠল। সে বুঝতে পারল ডক্টর মেজাজ এখনও স্বাভাবিক হয়নি। তরুণীটি নিঃশব্দে বসে রইল, কিন্তু তার মনে এখন একটাই চিন্তা, কাজটা সফল হয়েছে। সুযোগ পেলে ভাইপারকে খবর দেবে। গাড়িটি অন্ধকার রাস্তায় থামতেই গেস্টের ভেতরে জমে থাকা ক্ষোভ বিস্ফোরিত রূপ নিল। কোনো পূর্বাভাস না দিয়ে হঠাৎ তরুণীর ওপর হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ল। মনে হলো লোভী শিকারী অনেকদিন পর তার ভোগের রক্তমাংস সামনে পেয়েছে। মেয়েটির আতঙ্কের আর্তনাদে পাত্তাই না দিয়ে সে সারা শরীরে চরম আক্রোশে কামড় বসাতে লাগলো। কুবলে কুবলে তার চামড়া ছিঁড়ে নিতে চাইল। বিকৃষ্ট হিংসায় সেই ভয়ঙ্কর খেলায় রাতে নিস্তব্ধে কেঁপে উঠল। আর অসহায় তরুণী তখন তার নিষ্ঠুর কবজায় কেবল এক টুকরো কাঁচা মাংস। গভীর রাত, লন্ডনের রাস্তা প্রায় ফাঁকা। দূরের ল্যাম্পপোস্টের আলো ভেজা আফসল্টের লম্বা ছায়া ফেলছে। রিয়া একা হাঁটছে, হাতে দুটো জ্যাকেটের পকেটে গুজে রাখা, মাথা সামান্য নিচু, তার পদক্ষেপ ধীর, কিন্তু মাথার ভেতর চিন্তাগুলো থামার নাম নেই। আরমান আর তার বাবা, ওদের বিরুদ্ধে যে প্রতিশোধের আগুন সে এত বছর ধরে বুকে পুষে রেখেছে, সেটা একদিন না একদিন সে নেবেই, সেটা নিয়ে তার কোনো সন্দেহ নেই। কিন্তু আজকের সেই মানুষটা, গেস্ট। হিয়ার হাঁটা ধীরে ধীরে থেমে গেল। তার বুকের ভেতর আবারও অস্বস্তি শুরু হলো। লোকটার মুখটা চোখের সামনে ভেসে উঠতেই শ্বাস ভারী হয়ে উঠল। আজ রেস্টরুমে যখন তার থুতনিটি ছুঁয়েছিল, ঠিক তখনই শরীরটা কেঁপে উঠেছিল। কেন মনে হচ্ছিল সে আবার ফিরে গেছে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সেই মুহূর্তে, যে স্মৃতি থেকে পালাতে চাইলেও কোনোদিনও সে পালাতে পারেনি। হিয়া চোখ বন্ধ করে গভীর একটা শ্বাস নেওয়ার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল, আঙ্গুলগুলো কাঁপছে। সে নিজে দুই হাত শক্ত করে মুঠোয় বাড়িয়ে বিড়বিড় করে বলল, না, দুর্বল হলে চলবে না। আরমানকে হারাতে পারবো, তার বাবাকেও শেষ করতে পারবো। কয়েক সেকেন্ড চুপ থেকে খুব আস্তে বলল, কিন্তু গেস্ট। তার চোখে প্রথমবারের মতো এক ফোঁটা অনিশ্চয়তা ফুটে উঠল। ওকে আমি হারাবো কি করে? লোকটার সামনে দাঁড়ালেই আমার ভেতরে সব সাহস যেন কোথায় মিলিয়ে যায়। মাথার ভেতর সেই পুরনো দুঃস্বপ্ন ফিরে আসে, শরীর অবশ হয়ে যায়। এভাবে চলতে থাকলে একদিন গেস্টটা সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে। ধীরে ধীরে আকাশের দিকে তাকায়, চোখে আবার সেই চেনা কঠোরতা ফিরে এলো। না, যে ভয়ে আমাকে এত বছর ধরে তাড়া করে বেড়াচ্ছে, সে ভয়কে আবার শেষ করতে হবে। কারণ সে জানে নিজের সবচেয়ে বড় ভয়কে হারাতে না পারলে সবচেয়ে বড় শত্রুকেও কোনোদিন হারাতে পারবে না। পরদিন সকাল, সূর্যের আলো জানালার ফাঁক গলে মুখে পড়তে রিয়নের ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো। সে চোখ মেলে চারপাশে তাকায়। একটি হোটেল রুম। কয়েক সেকেন্ড কিছু বুঝে উঠতে পারলো না। তারপর আগের দিনের ঘটনাগুলো একে একে মনে পড়তেই কপালে হাত বুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলত। ওই পাগল মেয়েটা। বিছানা থেকে নেমে চারপাশে একবার দেখে নিল। হিয়া তাকে সত্যি ছেড়ে দিয়েছে। আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না লিওন। দ্রুত হোটেল ছেড়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়ির দরজায় কলিং বেল বাজতে ভেতর থেকে ছুটে এলো সবাই। দরজা খুলতে লিওনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মা তো হতভম্ব। পরের মুহূর্তে ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আলহামদুলিল্লাহ, বাবা তুই ফিরে এসেছিস। চোখ ভিজে উঠল তার। লিওনের বাবা এগিয়ে এসে ছেলের কাঁধে হাত রাখলো। মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে সুস্থিটুকুই সব বলে দিচ্ছে। তার বড় বোন অ্যামেলিয়াও ছুটে এসেছে, ভাইকে জড়িয়ে ধরলো। কয়েক মুহূর্তের জন্য পুরো বাড়িটা আবার প্রাণ ফিরে পেল। সবার খোঁজ খবরের মাঝেই লিওনের মা হঠাৎ বলল, মায়ের কাছে একবার যা বাবা। তুই চলে যাওয়ার পর থেকে মেয়েটা ঠিক মতো কিছু খায়নি, ওষুধ পর্যন্ত খেতে চাইছে না, সারা রাত শুধু কেঁদেছে। কথাগুলো শুনে লিওনের মুখ গভীর হয়ে গেল। সে আর দেরি না করে সোজা মায়ের ঘরের দিকে হাঁটলো। দরজা আলতো করে খুলতে দেখলো জানলার পাশে বিছানায় চুপচাপ বসে আছে মায়া। এলোমেলো চুল, ফ্যাকাশে মুখ, চোখ দুটো কান্নায় ফুলে আছে। দেখে বোঝা যায় অনেকক্ষণ ধরে কিছু খায়নি। দরজা খোলার শব্দে মায়া মুখ তুলে তাকায়। লিওনকে একবার দেখা মাত্রই তার চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। লিও ভাইয়া। পরের মুহূর্তে লিওন পাশে বসতে মায়া তাকে জড়িয়ে ধরল। লিওন আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিল। নরম গলায় বলল, মায়া তুই নাকি ওষুধও খাসনি? এভাবে চললে সুস্থ হবি কী করে? মায়া কোনো উত্তর দিল না,
শুধু আরও শক্ত করে লিওনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। লিওন মৃদু হেসে বলল, ইটস ওকে, আমি তো ফিরে এসেছি, তাই না? মায়া ধীরে ধীরে মুখ তুলে তার দিকে তাকায়, চোখ ভরা উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করলো, ওই ওই ভাইপার তোমার কোনো ক্ষতি করেনি তো? লিওন কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার চোখের সামনে ভেসে উঠল কাচের বক্স, সাদা গোলাপ, দাবার বোর্ড আর সেই অদ্ভুত 24 ঘন্টা। মুহূর্তের মধ্যে সব স্মৃতি সরিয়ে রেখে সে শান্ত গলায় বলল, না, আমার কোনো ক্ষতি করেনি। লিওন ফিরে আসার খবর প্রকাশ্য হয়ে গেছে, পুরো এলাকায় সরগরম হয়ে উঠল। কয়েক মিনিটের মধ্যে বাড়ির সামনে বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে গাড়ি, ক্যামেরার ভিড় জমে গেছে। লিওন বাইরে বের হতেই একের পর এক মাইক্রোফোন তার সামনে এগিয়ে এলো। অফিসার লিওন, ভাইপার আপনাকে কেন অপহরণ করেছিল? সে আপনার সঙ্গে কি করেছে? আপনি কি তার আস্তানা দেখেছেন? ভাইপার সম্পর্কে নতুন কোনো তথ্য পেয়েছেন? চারদিক থেকে প্রশ্ন ছুটে আসছে। লিওন শান্তভাবে সবার দিকে তাকালো। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। সে সংক্ষেপে যোগ করলো, ভাইপারের কিছু তথ্য আমার কাছে ছিল, সেই কারণে সে আমাকে নিয়ে গিয়েছিল। এর বেশি কিছু বলতে চাই না। একজন সাংবাদিক আবার জিজ্ঞাসা করলো, তাহলে সে আপনার কোনো ক্ষতি করেনি? লিওন ছোট্ট করে উত্তর দিল, না। তারপর আর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সে সোজা বাড়ির দিকে ফিরে গেল। ঠিক তখনই বাইরে কয়েকটা কালো সিআইডি অফিসারের গাড়ি এসে থামলো। গাড়ি থেকে এসিপি এবং বাকি সিআইডি অফিসাররা দ্রুত নেমে এলেন। এসিপি এগিয়ে এসে বলল, অফিসার লিওন, তোমাকে এখনই আমাদের সঙ্গে সদর দপ্তরে যেতে হবে। লিওন অবাক হয়ে বলল, এখনই? এসিপি মাথা নাড়লেন, তুমি নিরাপদে ফিরে এসেছো, এটাই আমাদের জন্য স্বস্তির খবর। কিন্তু তুমি ক্রিমিনাল ভাইপারের কাছে ফিরেছ, তোমার কাছ থেকে প্রতিটি তথ্য আমাদের জানতে হবে। তিনি সাংবাদিকদের ভিড়ের দিকে একবার তাকিয়ে আবার বললেন, আর তুমি এখন এখান থেকে মিডিয়াকে তোমার কাজ করতে দেবে না। লিওন বিষয়টা বুঝতে পারল। একজন অফিসারের সামনে এগিয়ে এসে সাংবাদিকদিকে উদ্দেশ্যে বলল, দুঃখিত, তদন্তের জন্য আমি আপনাদের কোনো কিছু বলতে পারছি না। তদন্তের জন্য এখনই আমাকে অফিসে যেতে হবে। আপনাদেরকে পরে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং দেওয়া হবে। এরপর নিরাপত্তা বলয়ের মধ্যে লিওনকে গাড়িতে উঠিয়ে নেওয়া হলো। সাংবাদিকদের অসংখ্য প্রশ্ন আর ক্যামেরার ফ্ল্যাশ পেছনে ফেলেই সিআইডির গাড়িগুলো সদর দপ্তরের উদ্দেশ্যে রওনা হলো। সিআইডি সদর দপ্তরের পেছনে পৌঁছে লিওন এক মুহূর্ত সময় নষ্ট করলো না। গাড়ি থেকে নেমে এসে সরাসরি ইনভেস্টিগেশন ফ্লোরে চলে গেল। এসিপি আগে থেকে নির্দেশ দিয়ে রেখেছিল, তাই ফরেন্সিক আর আইনিউটের একজন দক্ষ স্কেচ আর্টিস্ট সেখানে প্রস্তুত ছিল। আর্টিস্ট ট্যাবলেট আর স্কেচ পেন সামনে রেখে বললেন, অফিসার, আপনি যতটুকু মনে করতে পারেন ধীরে ধীরে বলুন। লিওন কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে হিয়ার মুখটা মনে করার চেষ্টা করলো। তারপর বলতে শুরু করলো, চোখ একেবারে কালো নয়, অনেকটা হালকা বাদামি রঙের, দৃষ্টি খুব তীক্ষ্ণ। আর্টিস্ট দ্রুত আঁকতে লাগলেন। মুখের গঠন একটু শার্প, নাক সোজা, ঠোঁট পাতলা নয় বরং খুব ভারীও নয়। প্রতিটি নির্দেশনার সঙ্গে সঙ্গে স্কেচে পরিবর্তন আসতে লাগলো। মাঝে মাঝে লিওন থামিয়ে বলছিল, না, ওর চোখটা আরও বেশি ধারালো হবে, চোয়ালটা একটু সরু হবে। হ্যাঁ, এবার অনেকটা মিলেছে। প্রায় 1 ঘন্টা পর স্কেচে সম্পূর্ণটা এলো। ছবিটা দেখে লিওন ধীরে মাথা নাড়ায়, হ্যাঁ, হুবহু হয়েছে। এসিপি সঙ্গে সঙ্গে নির্দেশ দিল, এই স্কেচটা সব ইউনিটে পাঠিয়ে দাও, ইন্টারপোলের ডাটাবেসেও পাঠানো হবে। কিন্তু কাজ এখনই শেষ হয়নি। আর্টিস্ট একটি খাতা সামনে টেনে নিয়ে বলল, এবার লোকেশনটা বলুন। লিওন চোখ বন্ধ করে রাতটার প্রতিটি মুহূর্ত মনে করার চেষ্টা করলো। যখন সে পালিয়ে টানেল থেকে বেরিয়েছিল তখন অল্প সময়ের জন্য বাইরের পরিবেশ দেখার সুযোগ হয়েছিল। সে ধীরে ধীরে বলতে শুরু করলো, মাটির নিচে একটা বড় টানেল, প্রবেশপথের বাইরে থেকে বোঝা যায় না। ভেতরে নামার সিঁড়ি ছিল, একটা বিশাল হলরুম। আর্টিস্ট প্রতিটি নিখুঁত তথ্য নিখুঁতভাবে স্কেচে ফুটিয়ে তুলতে লাগলো। সেখানে যতটুকু মনে আছে লিওন সবটুকু জানালো। স্কেচ শেষ হতেই পুরো টিম ছবির দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত রইল। এখন তাদের হাতে প্রথমবারের মতো ভাইপারের মুখে একটি সম্ভাব্য প্রতিকৃতি আর তার গোপন আস্তানার একটি প্রাথমিক নকশা এসেছে। তদন্তের জন্য এটাই ছিল সবচেয়ে মূল্যবান সূত্র। হিয়ার স্কেচ আর টানেলের সম্ভাব্য নকশা তৈরি শেষ হতেই কনফারেন্স রুমে কয়েক সেকেন্ডের নীরবতা নেমে এলো। লিওন হঠাৎ মাথা তুলে এসিপির দিকে তাকায়, গম্ভীর গলায় বলল, স্যার, আমি ভাইপারের আসল পরিচয়টাও জানি। রুমের পরিস্থিতি সবাই একসঙ্গে তার দিকে তাকায়। এসিপি ধীরে ধীরে বলল, কে সে? লিওন এক নিঃশ্বাসে উত্তর দিল,
ভাইপারের আসল নাম নুসরাত হিয়া। সে একটু থেমে আবার বলল, বাংলাদেশে আমরা একই ভার্সিটিতে পড়তাম। সে আমার জুনিয়র ছিল। কথাটা শেষ হতেই এসিবির মুখের রং বদলে গেল। তিনি কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে লিওনের দিকে তাকিয়ে রইলেন। তারপর অবিশ্বাস্য বলল, তুমি তুমি কি বলছো লিওন? লিওন ভ্রু কুচকে বলল, কেন স্যার? এসিবি ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তুমি কি বিশ্ববিদ্যালয়ে কথা বললে? আর যে মেয়েটার নাম বললে? তিনি থেমে গভীর নিঃশ্বাস নিলেন। 7 বছর আগে সেই মেয়ে এবং তার পুরো পরিবার মারা গেছে। হোয়াট? লিওনের চোখে বিস্ময় বড় হয়ে গেল। অসম্ভব। এসিপি কোনো উত্তর না দিয়ে কম্পিউটারের সামনে গিয়ে পুরনো ডিজিটাল ওয়ার্ড খুললেন। কয়েক মুহূর্ত পর 7 বছর আগের একটি সংবাদপত্রের প্রতিবেদন স্ক্রিনে ভেসে উঠল। তিনি লিওনের সামনে এগিয়ে দিলেন। কাঁপা হাতে লিওন খবরটা পড়তে শুরু করলো। শিরোনাম পড়তেই তার বুক ধক করে উঠল। সিআইডি অফিসার ইশতিয়াক খানের পরিবার একসঙ্গে সকলের মৃত্যু। নিচে একে একে পরিবারের সকল সদস্যদের ছবি। সেখানে স্পষ্ট লেখা আছে সবার নাম। ইশতিয়াক খান এবং তার স্ত্রী ফারহানা খান এবং বড় মেয়ে নুসরাত হিয়া আর ছোট ছেলে অয়ন। লিওন দ্রুত আরও কয়েকটি প্রতিবেদন খুলল। সব জায়গায় একই তথ্য, একই নাম, একই ঘটনা। সে ধীরে ধীরে মাথা নাড়ালো। না, এটা হতে পারে না। এসিপি নিচু স্বরে বলল, শুধু সংবাদ নয়, সরাসরি রেকর্ডেও তাদের মৃত্যু সংবাদই ঘোষণা করা হয়েছে। তাদের দাফনও সম্পন্ন হয়েছিল। লিওনের কণ্ঠ কেঁপে উঠল। তাহলে তাহলে আমি কাকে দেখলাম? রুমে আবার নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর এসিপি বললেন, হিয়ার বাবা ছিলেন একজন বাংলাদেশের সিআইডি অফিসার। তদন্তে অভিযোগও ছিলেন। তিনি আন্ডারগ্রাউন্ডের একটি চক্রের সঙ্গে হাত মিলিয়েছিল। এর কিছুদিন পর পুরো পরিবারের মৃত্যুর খবর আসে। লিওন কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে মাথা তুলে এসিপির দিকে তাকায়। দৃঢ় কণ্ঠে বলল, স্যার, আমি 7 বছর আগের কেসটা আবার তদন্ত করতে চাই। রুমের উপস্থিত অপস্থিতরা একে অপরের মুখের দিকে তাকায়। এসপি ভ্রুকুচকে বলল, লিওন, ওই কেস অনেক আগেই ক্লোজ হয়ে গেছে। আর একটা বিষয় ভুলে যেও না, এটা ছিল বাংলাদেশ ডোমেস্টিক কেস। আমাদের আন্তর্জাতিক টাস্ক ফোর্সের এখতিয়ারের বাইরে। তিনি টেবিলের ওপর রাখা হিয়ার্স কেসটার দিকে তাকালো। আমাদের বর্তমান মিশন এই ভাইপার। ইউরোপ ও এশিয়া জুড়ে সক্রিয় গ্লোবাল সিক্রেটটাকে ভেঙে ফেলা। ভাইপারকে আমাদের গ্রেপ্তার করা উচিত। এখন 7 বছর আগের একটা বন্ধ ফাইল নিয়ে পড়ে থাকলে হবে না। লিওন এক পা সামনে গিয়ে এলো। তার চোখে তখন অটল দৃঢ়তা। স্যার, আমার বিশ্বাস, এই দুটো কেস আলাদা নয়। রুমে নীরবতা নেমে এলো। লিওন ধীরে ধীরে বলল, 7 বছর আগে বাংলাদেশে কেসটা চাপা পড়েছিল। সেটা হয়তো তখন একটি দেশের ভেতরে তদন্ত ছিল। কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে। সে হিয়ার কেসটা হাতে তুলে নিল। আজ যে মেয়েটা আমাকে ভাইপার নাম খুঁজছি, সেই ইউরোপের আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে অন্যতম প্রভাবশালী নাম। আর যদি ভাইপারের সত্যি নুসরাত হিয়া হয়, তাহলে 7 বছর আগেই সে কেস আর শুধু বাংলাদেশের কেস নয়। লিওন এবার এসিপির চোখে চোখ রেখে বলল, একটা বন্ধ ফাইলের শেষ অধ্যায় আজ আন্তর্জাতিক অপরাধ চক্রের কেন্দ্রে এসে দাঁড়িয়েছে স্যার। আমার বিশ্বাস, এই পুরো কেসের ভেতরে এমন কিছু আছে যেটা পুরো গ্লোবাল সিক্রেটের জন্মের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে কয়েক সেকেন্ড থেমে আবার বলল, আমরা আজ ভাইপারকে খুঁজে পেয়েছি ইউরোপে, কিন্তু হয়তো তার গল্পের শুরুটা হয়েছিল বাংলাদেশে। যদি শুরুটা নাই জানি, তাহলে শেষটা কোনোদিনও জানতেই পারবো না। পুরো রুম নিস্তব্ধ। এসিপি ক্ষীণক্ষণ লিওনের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, তুমি বলতে চাইছো 7 বছর আগে যে ফাইলটা ঢাকায় বন্ধ হয়েছিল, আজ সেই ফাইলটা আমাদের আন্তর্জাতিক অপারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে? লিওন দৃঢ় গলায় উত্তর দিল, জি স্যার। ভাইপারকে ধরতে হলে আগে জানতে হবে নুসরাত হিয়াকে, বুঝতে হবে। আর নুসরাত হিয়াকে বুঝতে হলে 7 বছর আগে সেই কেসটা আবার খুলতে হবে। এসিপি চুপ করে শুনতে লাগলেন। লিওন বলল, আমি নিজের চোখে দেখেছি, ভাইপারই নুসরাত হিয়া। আর যদি সরকারের রেকর্ড অনুযায়ী নুসরাত হিয়া 7 বছর আগে মারা যায়। সে কয়েক সেকেন্ড থামলো। তাহলে সত্যিটা লুকিয়ে আছে ওই পুরনো কেসের ভেতরেই। সে টেবিলের উপর রাখা পুরনো ফাইলটার দিকে আবার তাকিয়ে বলল, ভাইপারকে ধরতে হলে আমাদের জানতে হবে 7 বছর আগে আসলে কি ঘটেছিল। কিভাবে একটা মৃত মেয়ে আজ বিশ্বের সবচেয়ে ওয়ান্টেড ক্রিমিনাল হয়ে ফিরে এলো। এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমরা ভাইপারকে বুঝতে পারবো না স্যার।
পুরো রুম নিস্তব্ধ। এসিপি কিছুক্ষণ লিওনের চোখের দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে চেয়ারে হেলান দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। লিওন একটু দ্বিধা না করে পুনরায় বলল, আর সেই কারণেই আমি এই কেসটা আবার ওপেন করতে চাই। এসিপি কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর টেবিলে আঙুল ঠুকিয়ে দিয়ে বলল, ঠিক আছে, আমি তোমাকে অনুমতি দেওয়ার চেষ্টা করব, কিন্তু মনে রেখো, যদি এই কেস আবার খুলি তাহলে 7 বছর আগের অনেক গোপন তথ্য বেরিয়ে আসতে পারে, যেগুলো অনেকের আজও চাপা পড়ে থাকতে চায়, যেগুলো অনেকের আজ চাপা পড়ে থাকুক চায়। মানে এখানে লাইনটা হবে যে, যে সমস্ত তথ্য চাপা পড়ে আছে সেগুলো যাতে ওপেন না হয়ে যায় সেটাই অনেকে চায়। লিওন পুরনো বিশ্ববিদ্যালয়ের রেকর্ড একের পর এক উল্টে দেখছিল। তার দরকার সেই সময়ের কয়েকজন অধ্যাপকের বর্তমান ঠিকানা। 7 বছর আগের ঘটনাগুলো জানতে হলে তাদের সঙ্গে কথা বলতে হবে। ঠিক তখনই পাশ থেকে অফিসার রওশন ফাইলের ওপর চোখ ফলিয়ে হালকা অবাক হয়ে বলল, স্যার, আপনার পুরো নাম লিওনার্দো জায়েস হায়ার্স? লিওন চোখ না তুলে বলল, হ্যাঁ। রওশন একটু ইতস্তত করে বলল, তাহলে আপনি মুসলিম? এবার লিওন মুখ তুলে তার দিকে তাকে মৃদু হাসল। কেন, তুমি কি ভেবেছিলে? রওশন অপ্রস্তুত হয়ে মাথা চুলকায়। সত্যি বলতে, আমি নাম শুনে ভেবেছিলাম আপনি হয়তো খ্রিস্টান। লিওন চেয়ারে হেলান দিয়ে শান্ত গলায় বলল, ভাবাটাই স্বাভাবিক। আমার বাবা আর্থার হায়াস জন্মসূত্রে ব্রিটিশ এবং খ্রিস্টান ছিলেন। সে কিছুক্ষণ থেমে আবার বলল, বাংলাদেশে গিয়ে আমার মায়ের সঙ্গে পরিচয় হয়, তারপর ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন। অনেক ভেবেচিন্তে তিনি নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করেন। এরপরই আমার মাকে বিয়ে করেন। রওশন মনোযোগ দিয়ে শুনছিল। লিওন আবার বলল, কিন্তু বিষয়টা আমার দাদার পরিবার মেনে নেয়নি। ধর্ম পরিবর্তন আর এই বিয়ের কারণে বাবা পরিবার থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তাই বাবা মা বাংলাদেশ থেকে নিজের জীবন নতুনভাবে শুরু করেন। তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। আমি আর আমার বোনের জন্ম সেখানে হয়েছে। পরে কাজের সূত্রে আমরা আবার লন্ডনে ফিরে আসি। রওশন মাথা নেড়ে বলল, এখন বুঝলাম স্যার, তাহলে নামগুলো ব্রিটিশ ধাঁচে রাখার কারণ সেটাই। লিওন মৃদু হেসে উত্তর দিল, হ্যাঁ, বাবা নিজের শিকড় কখনো অস্বীকার করেনি, আবার নিজের নতুন বিশ্বাস থেকেও সরে যায়নি, তাই আমাদের নামে নতুন পরিচয় দিয়েছিল। রওশন সমানের দৃষ্টিতে লিওনের দিকে তাকায়। দারুণ একটা গল্প স্যার। লিওন আবার ফাইলের দিকে চোখ নামিয়ে শান্তস্বরে বলল, এখন গল্প নয় রওশন, 7 বছর আগে সত্যিটা খুঁজে বের করাই আমাদের কাজ। সারাদিনের টানা কাজ শেষে রাতের দিকে লিওন বাড়ি ফিরল। ঘরে ঢুকে ক্লান্ত শরীরটা সোফায় ছুড়ে দিল। কয়েক মিনিট চোখ বন্ধ করে বসে থেকে ধীরে ধীরে উঠে আলমারির সামনে গিয়ে দাঁড়ায়। আলমারি খুলতেই চোখে পড়ল আগের সব অ্যাসাইনমেন্টের ফাইল, পুরনো মেডেল আর সফল অভিযানের স্বরূপগুলো। একটার পর একটা ফাইল হাতে নিতে নিতে হঠাৎই তার চোখের সামনে ভেসে উঠল গত 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত। কাচের বক্সে আটকে রাখার প্রপোজ, তারপর সেই সাদা গোলাপ, একসাথে খাবার খাওয়া, দাবার বোর্ড, আর সেই নির্লজ্জ মেয়েটা। লিওন বিরক্ত হয়ে ফাইলটা আবার জায়গা মতো রেখে দিল। নিজের চুলে হাত দিয়ে নিচু স্বরে বিড়বিড় করলো, কি একটা আজব মেয়ে। তার কাজ একটাই, ভাইপারকে আয়নার হাতে তুলে দেওয়া, দানিয়েলকে তাদের মধ্যে ধরতে হবে। এটাই একজন সিআইডি অফিসারের হিসাবে তার দায়িত্ব। কিন্তু দায়িত্বের বাইরে তার বুকের ভেতর আরেকটা যুদ্ধ শুরু হয়েছে। যতবারই সে মন থেকে হিয়াকে সরিয়ে দিতে চায়, ততবারই মেয়েটির তীক্ষ্ণ চাহনি, বেপরোয়া কথাবার্তা আর আত্মবিশ্বাসী হাসি অবচেতন মনে ফিরে আসে। লিওন বিরক্তিতে কপাল চেপে ধরল। অসম্ভব, একটা ক্রিমিনাল আমার মাথার ভেতর একটা জায়গা করে নিয়ে বসে থাকবে কেন? সে গভীর শ্বাস ফেলল, তারপর নিজের মনকে ধমক দিয়ে বলল, ওর ওইসব ইচ্ছে করেই করছে, আমার মনোযোগ নষ্ট করার জন্য, আমাকে মানসিকভাবে দুর্বল করার জন্য। ও একজন ভয়ঙ্কর ম্যানিপুলেটর। কথাটা বলেও বুকের ভেতরের অস্থিরতা একটু কমল না, বরং মনে হচ্ছিল যত দ্রুত সে ভাইপারকে গ্রেপ্তার করবে তত দ্রুত অদ্ভুত অস্থিরতা শেষ হবে তার। আলমারির পাশে রাখা টেবিলের ওপরে একটা স্কেচ করেছিল, সিআইডি ফরেন্সিক আর্টিস্টের আঁকা হেয়ার মুখ। লিওন ধীরে ধীরে স্কেচটা হাতে তুলে নিল। তার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে থামল ছবিটার চোখে। হালকা বাদামি সেই চোখ, তীক্ষ্ণ, স্থির, অথচ অদ্ভুতভাবে জীবন্ত। আজ সিআইডি অফিসেও
সবাই অবাক হয়ে গিয়েছিল। একজন আর্টিস্টকে এত নিখুঁতভাবে কারো মুখের প্রতিটি খুঁটিনাটি বোঝানো সহজ নয়। কিন্তু লিওন একবারও দ্বিধা করেনি। চোখের রং, ভ্রুর বাঁক, ঠোঁটের রেখা, চোয়ালের গঠন, এমনকি চোখের দৃষ্টিটা পর্যন্ত সে এত স্পষ্টভাবে বর্ণনা করেছিল যে রুমে উপস্থিত এক একজন অফিসার বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়েছিল। লিওন এখনও সেই স্কেচটার দিকে তাকিয়ে আছে। তার আঙ্গুল অজান্তেই ছবিটার কিনারায় স্পর্শ করলো। কয়েক সেকেন্ড পর নিজেরই আচরণে সে বিরক্ত হয়ে স্কেচটা টেবিলের উপর রেখে ধীরে ধীরে বলল, তুমি আসলে কে? নুসরাত হিয়া নাকি ভাইপার? প্রশ্নটা যেন ছবির উদ্দেশ্য নয়, নিজের মনকে করা। কারণ যত সে হিয়াকে একজন অপরাধী হিসেবে জানতে চায়, ততই মেয়েটাকে ঘিরে রহস্যগুলো আরও জটিল হয়ে ওঠে। স্কেচটার দিকে শেষবারের মতো তাকিয়ে লিওন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আজ প্রথমবার তার মনে হলো সে শুধু একজন ক্রিমিনাল নয়, এমন একজন মানুষকে খুঁজছে যার অতীতের প্রতিটি পাতায় অন্ধকারে ঢাকা। রাত অনেক হয়ে গেছে। সারাদিনের ধকল ক্লান্তি শেষে অবশেষে গভীর ঘুমে আচ্ছন্ন হলো লিওন। কিন্তু ঘুম তো কোনো স্বস্তি ছিল না। অবচেতন মন তাকে টেনে নিয়ে গেল অতীতের সেই কাচের বক্সের নিঃশব্দ সময়টাতে। চারপাশের গাঢ় নিস্তব্ধতা নেমে এসেছে। নাকে চেনা সেই গোলাপের সুবাস, আজও ঘুম আর অবচেতন জগতের অদ্ভুত আচ্ছন্নতায় শরীর প্রত্যাঘাতের পরঘাতের মতো অবশ, কেবল অদ্ভুতভাবে জীবন্ত। সে বুঝতে পারল কে একজন নিঃশব্দ পায়ে তার শিয়রে এসে দাঁড়িয়েছে। সেই চেনা সুবাস, সেই চেনা উপস্থিতি। হিয়া। স্বপ্নের ভেতরে হিয়া ঝুঁকে এলো। তার সেই স্থির দৃষ্টি, ঠোঁটের কোণে লেগে থাকা সেই বিপজ্জনক মৃদু হাসি। লিওনের মুখের ওপরে ঝুঁকে সে অত্যন্ত নিচু উষ্ণ স্বরে ফিসফিস করে উঠল, দিলবার, এবার তো পালাতে পারবে না? পর মুহূর্তে হিয়া তার সমস্ত দূরত্ব ঘুচে দিয়ে নিজের ঠোঁট রাখলো লিওনের ঠোঁটে। সেই স্পর্শ সাধারণ কোনো স্পর্শ ছিল না, তা ছিল ক্ষুধার্ত, তীব্র কোনো ঘোর লাগা অধিকারবোধ। ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে হিয়া লিওনের ভেতরের সমস্ত প্রতিরোধ বিচূর্ণ করে দিল। দীর্ঘ ও গভীর সেই চুম্বনের উত্তাপে অবশেষে লিওনের শরীর কেঁপে উঠল। সে নিবিড় আবেশে কোনো প্রতিবাদ তো দূর, উল্টো আচ্ছন্নতা তার তীব্র ভালো লাগা আর সমস্ত স্নায়ু অবশ করে নিল। মনে হচ্ছিল এই ঘর লাগা হঠাৎই নিমজ্জনেই হারিয়ে যেতে চায় সে। হঠাৎ বুকের ভেতর প্রচণ্ড একটা তোলপাড় শুরু করে দিল। লিওন ধরফর করে ঘুম ভেঙে উঠে বসল। কপালে গলায় তখন তীক্ষ্ণ ঘামের নদী। সে দ্রুত হাঁপাতে হাঁপাতে চারপাশে তাকায়। নিজের পরিচিত রুম, চারপাশে নিস্তব্ধতা, কোনো অমিল নেই। কয়েক সেকেন্ড পাথরে বসে থেকে সে দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। ইয়া আল্লাহ! নিজের উপরে ঘৃণা আর বিরক্তি নিয়ে সে ফিসফিস করে উঠল, আমি একটা ক্রিমিনালকে নিয়ে এই ধরনের স্বপ্ন আবার দেখলাম। মাথা ঝাঁকিয়ে সে দ্রুত বিছানা ছেড়ে নেমে দাঁড়ায় এবং ভারাক্রান্ত পায়ে জানলা দিকে এগিয়ে যায়। বাইরের রাতের বাতাস মুখে রাখতেই ফুরফুরে হয়ে একটা গভীর শ্বাস টানল সে। তারপর নিজের বিদ্রোহী মনকে কঠোর গলায় প্রতিরোধ করল। শুধু একটা স্বপ্ন, আর কিছুই না। কিন্তু রাতের শীতল হাওয়া যতই তার শরীর জুড়াতে লাগলো, হিয়ার সেই কোমল স্পর্শ আর চাউনি তার অন্তরের গভীরে ততটাই স্পষ্টভাবে জীবন্ত হয়ে রইল। এতক্ষণ পড়ছিলাম আই এম লাভ উইথ আ ক্রিমিনাল, লিখেছেন সাবিলা সাবি, পর্ব 19। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।